প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কালেক্টরেট পাবলিক অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি আনারকলি, সহকারী শিক্ষক, কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আজ আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের অষ্টম অধ্যায়ের ওপর একটি পাঠ নিয়ে আলোচনা করব। আশা রাখছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার সাথে থাকবে এবং খাতা কলম নিয়ে প্রস্তুত থাকবে। আজকে যে বিষয়টি আলোচনা করব অবশ্যই খাতা কলম নিয়ে সেগুলো নোট ডাউন করবে। চিত্রে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ। দেখা যাচ্ছে এখানে আমরা একটি দর্পণ ব্যবহার করেছি এবং দর্পণে তাদের নিজেদের ছবি দেখতে পাচ্ছে। এই ছবিটি হচ্ছে প্রতিবিম্ব, অর্থাৎ দর্পণে প্রতিবিম্ব। দর্পণের প্রতিবিম্ব শেষে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যা যা শিখতে পারবে তা হলো, প্রথমত গোলীয় দর্পণে প্রতিফলন ব্যাখ্যা করতে পারবে, দ্বিতীয়ত আলোকরশ্মি ক্রিয়ারেখা অঙ্কন করতে পারবে এবং তৃতীয়ত গোলীয় দর্পণে গঠিত প্রতিবিম্বের বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখছি তোমরা বিষয়টি অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং খাতায় নোট ডাউন করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে গোলীয় দর্পণের দুটি দর্পণ আমরা আলোচনা করব। গোলীয় দর্পণের একটি দর্পণ হলো অবতল দর্পণ, অপরটি হলো উত্তল দর্পণ। গোলীয় দর্পণ যে গোলকের অংশ বিশেষ, সেটি হলো একটি দর্পণ এবং যে তলে আলোকরশ্মি আপতিত হবে সেই তলটি যদি অবতল হয় সেটি হলো অবতল দর্পণ। আমরা এখানে একটি অবতল দর্পণ অঙ্কন করেছি। এই অবতল দর্পণের গোলকের দর্পণের একটি অংশ বিশেষ। এই অংশ বিশেষের যে মধ্যবিন্দু রয়েছে সেটিকে বলা হয় মেরুবিন্দু, যেটিকে আমরা পি দ্বারা নির্দেশিত করেছি। এবং মেরুবিন্দুগামী একটি রেখা, সরলরেখা কল্পনা করা হয়েছে, এটিকে প্রধান অক্ষ বলা হয়। এবং এই দর্পণ অঙ্কন করার সময় যে কেন্দ্রকে কেন্দ্র করে এই দর্পণটা অঙ্কন করা হয়েছে সেটি হলো বক্রতার কেন্দ্র, যাকে আমরা সি দ্বারা প্রকাশ করেছি। এবং মেরুবিন্দু এবং বক্রতার কেন্দ্র পর্যন্ত যে রেখা রয়েছে বা যে দূরত্ব রয়েছে সেটি হলো বক্রতার ব্যাসার্ধ। এই মেরুবিন্দু এবং বক্রতার ব্যাসার্ধের অর্ধেক যে অবস্থান বা নির্দেশিত করবে সেটি হলো প্রধান ফোকাস, যাকে আমরা এফ দ্বারা প্রকাশ করেছি। এবং মেরুবিন্দু এবং প্রধান ফোকাস পর্যন্ত যে দূরত্ব তাকে বলা হয় প্রধান ফোকাস দূরত্ব বা ফোকাস দূরত্ব। আমরা একটি আলোকউৎস নির্বাচন করি এবং আলোকউৎস থেকে যে রশ্মিগুলো আপতিত হবে এবং প্রতিফলিত হয়ে ফিরে যাবে, সেখানে আমরা তিনটা নিয়ম লক্ষ্য করব। প্রথম নিয়মে আমরা দেখতে পাচ্ছি যে আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে অবতল দর্পণে আপতিত হওয়ার পর সেটি প্রধান ফোকাস হয়ে প্রতিফলিত হয়ে ফিরে যায়। তাহলে আমরা প্রথম নিয়মে জানলাম যে আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হবে এবং সেটি প্রধান ফোকাসগামী হয়ে প্রতিফলিত হয়ে ফিরে যাবে। দ্বিতীয় নিয়মে আমরা দেখছি যে আলোকরশ্মি যখন প্রধান ফোকাসগামী হয়, অর্থাৎ প্রধান ফোকাস দেয় অবতল দর্পণে আপতিত হবে, সেটি প্রধান অক্ষ বরাবর বা প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়ে ফিরে যাবে। এটি হলো প্রতিফলনের দ্বিতীয় নিয়ম। তৃতীয় নিয়মে আমরা দেখতে পাচ্ছি আলোকরশ্মি বক্রতার কেন্দ্রগামী হয়ে অবতল দর্পণে আপতিত হওয়ার পর সেটি আবার বক্রতার কেন্দ্রগামী হয়ে ফিরে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রতিবিম্ব গঠনের সময় এই যে তিনটি নিয়ম আমি তোমাদেরকে চিত্রে অঙ্কন করে দেখালাম, এই তিনটি নিয়মের যে কোনো দুইটি নিয়ম অনুসরণ করে তোমরা প্রতিবিম্ব অঙ্কন করবে। এই তিনটি নিয়ম অবশ্যই তোমরা খাতা লিপিবদ্ধ করবে এবং এই তিনটি নিয়ম অবশ্যই মনে রাখবে। আমরা গোলীয় দর্পণের আরেকটি দর্পণ দেখতে পাচ্ছি, সেটি হলো উত্তল দর্পণ, অর্থাৎ আলোক রশ্মি যেখানে আপতিত হবে সেই তলটি যদি উত্তল হয় সেটিকে আমরা উত্তল দর্পণ বলি। এখানে আলোক রশ্মি উত্তল দর্পণে আপতিত হওয়ার পর সেটি প্রধান ফোকাস দিয়ে গমন করবে এবং তা প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে যাবে, একই নিয়ম। দ্বিতীয়ত
প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হওয়ার পর সেটি আবার প্রধান ফোকাস দিয়ে ফিরে যাবে। যেহেতু এটি একটি উত্তল দর্পণ, তাই এখানে আমরা একটি অবাস্তব চিত্র লক্ষ্য করছি, অর্থাৎ যে প্রতিবিম্বটি গঠিত হয়েছে সেটি প্রধান ফোকাসে মিলিত হয়েছে, অর্থাৎ এখানে আমরা একটি অবাস্তব কল্পনা বা রেখা কল্পনা করেছি। অর্থাৎ উত্তল দর্পণে বেশিরভাগ চিত্রে আমরা অবাস্তব প্রতিবিম্ব লক্ষ্য করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই স্লাইডে যে তথ্যগুলো তোমাদের জন্য উপস্থাপন করলাম সেটি তোমাদের অবশ্যই কাজে লাগবে এবং মনে রাখবে। এই নিয়ম অনুসরণ করে আমরা যে প্রতিবিম্বগুলো গঠিত হয় সেই প্রতিবিম্বগুলো আমরা অঙ্কন করব। চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটি লক্ষ্যবস্তুর অবস্থান দেখতে পাচ্ছি অসীম দূরত্বে। এই অসীম দূরত্বে লক্ষ্যবস্তু থেকে যে আপতিত রশ্মি আসবে সেটি প্রথমত যে দর্পণে আপতিত হবে এবং প্রতিফলিত হয়ে ফিরে যাবে সেটি লক্ষ্য করছি। প্রথমত আলোক রশ্মি দর্পণে আপতিত হওয়ার পর সেটি প্রতিফলিত হয়ে ফিরে যায়। দ্বিতীয়ত বক্রতার কেন্দ্রগামী হয়ে আপতিত হওয়ার পর সেটি বক্রতার কেন্দ্রগামী হয়ে ফিরে যাবে, অর্থাৎ প্রতিফলিত হয়ে ফিরে যাবে। এখানে প্রতিফলিত হওয়ার পর রশ্মি দুটি যে স্থানে মিলিত হয়েছে সেটি হলো প্রধান ফোকাস এবং লক্ষ্যবস্তুর একটি উল্টা প্রতিবিম্ব আমরা দেখতে পাচ্ছি এবং লক্ষ্যবস্তুর চেয়ে একটি ছোট প্রতিবিম্ব লক্ষ্য করছি। তাহলে লক্ষ্যবস্তুর অবস্থান যদি অসীম দূরত্বে হয় তাহলে আমরা প্রতিবিম্ব প্রধান ফোকাসে পাবো, অর্থাৎ ফোকাস তলে, এবং বাস্তব এবং উল্টা চিত্র দেখতে পাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় স্লাইডে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি সেটি হলো লক্ষ্যবস্তুর অবস্থান অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে। প্রথম নিয়ম অনুসারে লক্ষ্যবস্তুটি যে আপতিত রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হওয়ার পর সেটি প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়ে ফিরে যায়। দ্বিতীয়ত প্রধান ফোকাস দিয়ে সেটি আপতিত হওয়ার পর সেটি আবার প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়ে ফিরে যায়। এই প্রতিফলিত রশ্মি দুটি দেখা যাচ্ছে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে অবস্থান করছে এবং প্রতিবিম্বটি লক্ষ্যবস্তুর উল্টো, তবে আমরা এখানে বাস্তব প্রতিবিম্ব দেখতে পাচ্ছি এবং যে প্রতিবিম্বটি গঠিত হয়েছে সেটি হলো লক্ষ্যবস্তুর চেয়ে ছোট, অর্থাৎ খর্বিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী স্লাইডে আমরা লক্ষ্যবস্তুর অবস্থান বক্রতার কেন্দ্রে অবস্থান করে দেখাচ্ছি। সেখান থেকে যে আলোক রশ্মি আপতিত হচ্ছে তা প্রধান অক্ষের সমান্তরালে যে প্রধান ফোকাস দিয়ে ফিরে যাচ্ছে এবং দ্বিতীয়ত প্রধান ফোকাস দিয়ে আপতিত হওয়ার পর সেটি আবার প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়ে ফিরে যাচ্ছে এবং যে প্রতিবিম্বটি গঠিত হলো সেটি বক্রতার কেন্দ্রে দেখা যাচ্ছে এবং বাস্তব উল্টে এবং লক্ষ্যবস্তুর সমান প্রতিবিম্ব লক্ষ্য করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখবো তোমরা যে তিনটি নিয়ম সেই তিনটি নিয়মের যে কোনো দুটি নিয়ম অনুসরণ করে তোমরা এই প্রতিবিম্বগুলো অবশ্যই অঙ্কন করতে পারবে এবং প্রতিবিম্বর অবস্থান নির্ণয় করতে পারবে। পরবর্তী স্লাইডে লক্ষ্য করো যে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে লক্ষ্যবস্তুকে রাখা হয়েছে। এখানে লক্ষ্যবস্তু থেকে যে আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হওয়ার পর সেটি প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়ে ফিরে যায়। দ্বিতীয়ত প্রধান ফোকাস দিয়ে গমন করে আপতিত হওয়ার পর সেটা প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়ে ফিরে যাবে এবং লক্ষ্যবস্তুর যে প্রতিবিম্ব গঠিত হয় সেটি বক্রতার কেন্দ্রের বাইরে এবং প্রতিবিম্বটি লক্ষ্যবস্তুর চেয়ে অত্যন্ত বিবর্ধিত এবং বাস্তব এবং উল্টা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই লক্ষ্য করতে পারছো যে আমরা তিনটি নিয়মে দুটি নিয়ম অনুসরণ করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী স্লাইডে প্রধান ফোকাসে লক্ষ্যবস্তুকে রাখা হয়েছে। এখানে যে প্রতিবিম্ব গঠিত হবে সেটি আমরা এখন লক্ষ্য করি। এখানে দুটি নিয়ম মানা হয়েছে, একটি হলো প্রধান অক্ষের সমান্তরালে যে সেটি প্রধান ফোকাস দিয়ে গমন করবে
এবং দ্বিতীয়ত সেটি আরেকটি রশ্মি বক্রতার কেন্দ্রগামী হয়ে আপতিত হওয়ার পর সেটি বক্রতার কেন্দ্রগামী হয়ে ফিরে যাবে। ফলে লক্ষ্যবস্তুর অবস্থান অত্যন্ত অসীমে হবে, বাস্তব এবং উল্টা এবং অত্যন্ত বিবর্তিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দর্পণে যে প্রতিবিম্বটা লক্ষ্য করছো সেটি দেখতে পাচ্ছ। লক্ষ্যবস্তু যত দর্পণের কাছাকাছি আসছে বা প্রধান ফোকাসের ভিতরে আসছে, লক্ষ্যবস্তুর প্রতিবিম্বটি তত বিবর্তিত হচ্ছে এবং অসীমে অবস্থান করছে। লক্ষ্যবস্তুর অবস্থান দ্বিতীয় স্লাইডে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রধান ফোকাস এবং মেরুর মাঝে একই নিয়ম অনুসরণ করা হয়েছে এখানে, যে লক্ষ্যবস্তু প্রধান অক্ষের সমান্তরালে যে সেটি প্রধান ফোকাস দিয়ে ফিরে যাবে এবং বক্রতার কেন্দ্রগামী হয়ে আবার বক্রতার কেন্দ্রগামী হয়ে ফিরে যাবে। কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে যে প্রতিফলিত রশ্মিদ্বয় আর মিলিত হতে পারছে না বাস্তবে। এই জন্য আমরা দর্পণের পিছনে একটি অবাস্তব চিত্র কল্পনা করছি, যেটি রশ্মিকে ডট ডট চিহ্ন দ্বারা এখানে নির্দেশিত করা হয়েছে এবং দেখা যাচ্ছে সেখানে একটি অবাস্তব চিত্র লক্ষ্য করা যাচ্ছে। ফলে লক্ষ্যবস্তুর যে প্রতিবিম্ব গঠিত হয়েছে সেটি অবাস্তব, অর্থাৎ দর্পণের পেছনে অবাস্তব এবং সোজা, অর্থাৎ লক্ষ্যবস্তুর যে পাশে দর্পণের অবস্থান করছে প্রতিবিম্ব দর্পণের সেই পাশে অবস্থান করছে এবং বিবর্ধিত একটি ছবি লক্ষ্য করছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন একটু উত্তল দর্পণে চিত্র অঙ্কন করি। চলো। চিত্রে দেখা যাচ্ছে যে উত্তল দর্পণে যে লক্ষ্যবস্তু থেকে আলোকরশ্মি দর্পণে আপতিত হচ্ছে সেটি কিভাবে প্রতিফলিত হচ্ছে। লক্ষ্যবস্তুটা প্রথমত প্রধান অক্ষের সমান্তরালে যে সেটি প্রধান ফোকাস দিয়ে যাবে। এখানে প্রধান ফোকাস দিয়ে যাবে, অর্থাৎ প্রধান ফোকাস দিয়ে যাবে বলে আমরা একটা প্রধান ফোকাসে অবাস্তব চিত্র লক্ষ্য করছি। এবং দ্বিতীয়টি বক্রতার কেন্দ্রগামী হবে এবং উত্তল দর্পণে আপতিত হওয়ার পর সেটি প্রতিফলিত হবে কোন দিক দিয়ে? বক্রতার কেন্দ্রগামী হয়ে ফিরে যাবে। এটি আমরা অবাস্তবভাবে কল্পনা করছি। ফলে এখানে আমরা যে প্রতিবিম্বটা লক্ষ্য করছি সেটি দেখা যাচ্ছে মেরুবিন্দু এবং প্রধান ফোকাসের মাঝে, অর্থাৎ উত্তল দর্পণে সর্বদাই অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয় এবং যে পাশে লক্ষ্যবস্তু রয়েছে সেই পাশেই দর্পণের প্রতিবিম্ব দেখতে পাই। ফলে প্রতিবিম্বটি সোজা হয় এবং লক্ষ্যবস্তুর চেয়ে আকারে অনেক ছোট প্রতিবিম্ব আমরা লক্ষ্য করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যে কয়টি স্লাইডে তোমাদেরকে প্রতিবিম্ব অঙ্কন করে দেখানো হলো, এখান থেকে তোমাদের বোর্ড কোশ্চেনে অবশ্যই হয়। তোমরা বিষয়গুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখেছো, বুঝেছ। চলো আমরা এবং নিজেদেরকে মূল্যায়ন করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দুটি চিত্র তোমাদের জন্য রাখা হয়েছে। প্রথম চিত্রটি, দর্পণটির নাম কি? অবশ্যই তোমরা বলতে পারবে দর্পণটি হচ্ছে অবতল দর্পণ। এই অবতল দর্পণে কোন ধরনের প্রতিবিম্ব সৃষ্টি হয়? আমরা বাস্তব প্রতিবিম্ব দেখতে পাচ্ছি এখানে। চিত্র 2 নং চিত্র, আমরা দর্পণটির নাম কি? উত্তল দর্পণ। এই উত্তল দর্পণে কি ধরনের প্রতিবিম্ব সৃষ্টি হয়? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই প্রতিবিম্বের চিত্রে লক্ষ্য করছো এখানে কি একটা অবাস্তব প্রতিবিম্ব দেখতে পাচ্ছ। আমি আশা রাখবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলোর প্রতিফলন এই অধ্যায়ে যে প্রতিবিম্ব সম্পর্কিত যে তথ্যগুলো তোমাদের জন্য উপস্থাপন করলাম সেটি অবশ্যই তোমাদেরকে কাজে দিবে এবং তোমরা সেগুলো বাসায় নিজেদেরকে আবার যাচাই করবে এবং টেক্সট বইটি অবশ্যই তোমরা পড়বে এবং নিজেদেরকে মূল্যায়ন করবে। চলো, তোমাদের জন্য একটি বাড়ি কাজ দেওয়া হলো। আশা রাখি এই বাড়ি কাজটি তোমরা বাসায় লিপিবদ্ধ করবে। তোমাদের চিত্রে একটি চিত্র দেওয়া হয়েছে। এই চিত্র থেকে তোমরা কিছু কোশ্চেন অ্যান্সার করবে, যে সৃজনশীল কোশ্চেনগুলো রয়েছে। প্রথম কোশ্চেনটা হচ্ছে প্রধান অক্ষ কাকে বলে? দ্বিতীয়ত গোলীয় দর্পণের বৈশিষ্ট্য লিখবে। তৃতীয়ত চিত্রের সৃষ্ট প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি এবং আকৃতি বর্ণনা করবে। চতুর্থত প্রতিবিম্বের আকার লক্ষ্যবস্তুর অবস্থানের উপর নির্ভরশীল।
এই কথাটি তোমরা বিশ্লেষণ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্ত আমি আমার পাঠের সমাপ্তি ঘোষণা করছি। আশা করি এই পাঠটি তোমরা বুঝতে পেরেছ এবং বাসায় চর্চা করবে। তোমরা বাসায় থাকবে, নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করবে, আশেপাশে যারা আছে তাদেরকেও ভালো রাখার চেষ্টা করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।